একটি গান তখনই আমাদের হৃদয় ছুঁয়ে যায় যখন গানের কথা আমাদের মনের ভাবনার সাথে মিলে যায়, যখন গানের সুর আমাদের কান এবং প্রাণ দুটোকেই প্রশান্ত করে, আর যখন একজন সঙ্গীত শিল্পী তার আবেগ দিয়ে গানটি কণ্ঠে ধারণ করেন। অর্থাৎ একজন সুরকার, একজন গীতিকার এবং একজন সঙ্গীত শিল্পী, এই তিনজনের সম্মিলিত প্রয়াসে সৃষ্টি হয় একটি গান। আর সেই সৃষ্টির গল্পই জানবো আজ। সুপ্রিয় দর্শক, ঈদ মুবারক। সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামের পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে বিশেষ সঙ্গীতানুষ্ঠান সুর বন্ধনে। আপনাদের সাথে রয়েছি আমি সেজুতি বড়ুয়া। দর্শক, আজ আমার সাথে স্টুডিওতে রয়েছেন স্বনামধন্য গীতিকার এস আনিস আহমেদ বাচ্চু, রয়েছেন প্রখ্যাত সুরকার এবং সঙ্গীত শিল্পী সাইফুদ্দিন মাহমুদ খান, রয়েছেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী খায়রুল বাশার, রয়েছেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী রূপনা দাস। স্বাগত আজকের আয়োজনে, সবাইকে ঈদ মুবারক। আজ সবার সাথে আমি কথা বলবো, তবে শুরুতেই আমি চলে যেতে চাই আমাদের আজকের আয়োজনের স্বনামধন্য সুরকার, সঙ্গীত পরিচালক এবং সঙ্গীত শিল্পী সাইফুদ্দিন মাহমুদ খান। স্যার, কেমন আছেন? আছি, আলহামদুলিল্লাহ, ভালো আছি। কেমন কাটছে এবারের ঈদ? খুব ভালোই কাটছে। ঈদ তো আনন্দের একটা ব্যাপার, তো এই আনন্দকে আমরা সবাই ভাগাভাগি করার জন্য বিভিন্নভাবে আমরা আত্মীয় স্বজনদের বাসায় যাই বা নিজেরা আসে এবং সেটাকে আমরা আনন্দময় করে তোলার চেষ্টা করি। সঙ্গীত জীবনের শুরুটা নিয়ে একটু যদি আমাদের অভিজ্ঞতাটি শেয়ার করতেন। স্বাধীনতার আগে আমি যখন স্কুল থাকতাম, স্কুলে পড়াকালীন আমি গান শুনে শুনে গাইতাম, নিজে গাইতে পারতাম না। আমার এক বন্ধু ছিল, সে স্কুলে গাইতো, আমি তার সাথে সাথে চেষ্টা করতাম। তার কাছে চলে যেতাম ছুটির পরে, যে তুমি আমাকে গান শেখাও। তো কিছুদিন ও আমাকে বিভিন্ন গান সম্পর্কে একটু দেখালো। পরবর্তীতে আমি যেই বাসায় থাকি তার পাশেই থাকেন এক বিখ্যাত পরিচালক। আমি জানতাম না, আমি একদিন ঘরে বসে এমনি হারমোনিয়াম চেষ্টা করছি, দেখেছি আমার বাসার দরজা খোলা ছিল, ঢুকে গেছেন। আমি ওনার দিকে তাকিয়ে আছি, বুঝতে পারলাম না, ওনাকে চিনতে পারিনি। তো বললো, তুমি গাও, তোমার গান শোনার জন্য আমি এসেছি। আচ্ছা, যে আপনি? আমি তোমার পাশেই থাকি, আমি একজন সুরকার, সঙ্গীত পরিচালক মানিক কুমার চৌধুরী। উনি আপনার কাছে গিয়েছেন আপনার গান শোনার জন্য? আমার ঘরের পাশে ওনার, উনি অফিসার্স ক্লাবে, মানে ওনাদের যেটা পোর্ট অফিসার্স কলোনি ছিল ওখানে থাকতেন, তার পাশেই বিল্ডিং আমি থাকতাম। আমি জানতাম না। তো পরবর্তীতে এটা জানার পর আমি ওনাকে সালাম করি। উনি বলেন, না তোমার গান আমার ভালো লাগছে শুনে আমি হেরে যাচ্ছিলাম। আমি বলবো, কে গাচ্ছে সেভাবে। পরবর্তী ওনার কাছে আমি তখন তালিম নিতে শুরু করি এবং ওনার বিভিন্ন গান আমি তখন গাওয়ার চেষ্টা করছি। তখন উনি কিছু কিছু নাটক করতেন, সেই নাটকের প্লেব্যাকে আমাকে নিয়ে যেতেন, গাওয়ার চেষ্টা করতাম। এরপরে আমি আবার কিছুদিন আর্য সঙ্গীতে ভর্তি হই ওস্তাদ জিনিয়র বাবুর কাছে। আমি কিছুদিন তালিম নেওয়ার পরে 1974 সালে আমি রেডিওতে অডিশন দিই। অডিশনে পাশ করার পরে সেই থেকে রেডিওতে আমি গান করে আসছি আজ পর্যন্ত। পরবর্তীতে আমি 1978 সালে টিভিতে অডিশন দিই, সেখানেও আমি তালিকাভুক্ত হওয়ার পর এখনও গেয়ে যাচ্ছি, গান গাইছেন। সুরকার হওয়ার যে যাত্রাটা, সেটা একটা ব্যাপার আছে। আমি যখন গান করতাম, বিভিন্ন সুরকারের গানগুলি করতাম। পরবর্তীতে আমি দেখলাম রেডিওতে গান করতে হয় প্রতি মাসে। প্রায় সুরকারকে গিয়ে গান নেওয়া বা তাদের ওনাকে ডিস্টার্ব করা কেমন যেন মনে হতো। একসময় চিন্তা করলাম, নিজে সুর করে যদি গাওয়া যায় কিনা দেখি। আমি তখন এনলিস্টেড না সুরকার হিসেবে, কিন্তু আমার নাম যাবে না, বাট গান হয়তো আমি গাইতে পারবো। এভাবে চেষ্টা করতে করতে আমি তখন কিছু কিছু গান, আমার সুর আমি গাইতে থাকি রেডিওতে। পরবর্তীতে 2000 সালে একটা অডিশন হয় সুরকার হিসেবে রেডিওতে। ওখানে আমি পরীক্ষা দিয়ে সুরকার হিসেবে পাশ করি। সেই বছরই আবার টেলিভিশনেও সুরকার হিসেবে আমি পরীক্ষা দিই। সেই 2000 সালে টেলিভিশনেও আমি সুরকার হিসেবে অন্তর্ভুক্ত হই। সেইভাবে এখনও চলে আসছে। বিভিন্ন শিল্পীদের হয়তো এখন নিজে গাওয়াচ্ছে, শিল্পীদেরকে দিয়ে গাওয়াইলে বেশি আনন্দ লাগে। বাহ, ভীষণ ভালো লাগলো আপনার শুরুর দিকের কথাগুলো জানতে পেরে। ধন্যবাদ। এই পর্যায়ে আজকের আয়োজনের সম্মানিত গীতিকারের কাছে জানতে চাই, কেমন ছিল শুরুর দিনগুলো? খুব ভালো কেটেছে, খুব সুন্দর। সে জীবনের কথা বলতে গেলে এখন অনেক কথা চলে আসে, আমি সেদিকে যাব না। তবে এখন তো
সময়ের পরিপ্রেক্ষিতে অনেক কিছু পাল্টে গেছে, অনেক কিছু বদলে গেছে। তো এখন এভাবেই আছে আর কি। মানে গান লিখতে কখন মনে হলো যে এই লেখাগুলো দিয়ে আসলে আচ্ছা। গান হতে পারে? এর মাঝে একটা কথা বলি, আমি আমি কিছু কিছু প্রথমে কবিতা লিখতাম। কবিতা লেখার ফাঁকে ফাঁকে মাঝে মাঝে আমার বন্ধু, যা না বললে হয় না, উনি একজন এখানকার গীতিকার, ফরিদুল হক আমার বন্ধু, উনি গান লিখত। উনি আমার কাছে আসতো, আমার বাড়ি দেওয়ালহাট। তো ওখানে ওনার গানের লেখাগুলো দেখে আমার খুব ভালো লাগতো। আমি তার কাছ থেকেই গান লেখার শুরু করেছি। তবে এ পর্যন্ত গান লিখে যাচ্ছি, তার অনুপ্রেরণায় আমি এগিয়ে এসেছি এ পর্যন্ত। তো আমি শেষ পর্যন্ত আমি অনেক গান লিখেছি, কিন্তু জানি না আবার বড় হয়েছে কিনা, কিন্তু আমি একটা গানের পিছনে এখনও দৌড়াচ্ছি। যেদিন আমার একটা ভালো গান মানুষের হৃদয়ে রেখাপাত করবে, সেদিন আমার জীবন সার্থক হবে, এটাই আমার কামনা নিয়ে লিখে যাচ্ছি। আচ্ছা, এবার গানে চলে যেতে চাই। স্যার, শুরুতেই কার গান শুনছি এবং এই গানের কথা, সুর সবকিছু নিয়ে একটু যদি বলেন। গানের কথা যখন পাই, দেখলাম প্রায় গানগুলো যেহেতু ঈদের গান, একটু আনন্দময়, একটু রোমান্টিক, একটু ভালোবাসার গান না হলে ভালো লাগে। জমে না, হ্যাঁ। তো দেখে আমি ভাবলাম, প্রথম যে গানটা শুরু করেছি সেটা আমি খায়রুল বাশারকে দিয়েছি, চোখে চোখে কী যে কথা বলে যায় বুঝি না। তো এই রোমান্টিক আঙ্গিকের গানটিকে আমি একটু মেলোডিয়াস, একটু মজা লাগে মতো সুর করার চেষ্টা করেছি। বাকিটা দর্শক শ্রোতা বা শিল্পীকে কেমন লেগেছে তারাই বলবে, এবং গীতিকার নিজেই বলবেন ওনার কেমন লেগেছে জানি না। আচ্ছা, আমি ভাইয়ার কাছে যেতে চাই। আপনি আজকে গান গাইবেন, একটি মৌলিক গান গাইছেন এবং তার গীতিকার সুরকার দুজনেই আপনার সামনে আছে। কেমন লাগছে, এই অনুভূতি কেমন? আসলে আমার অনেক ভালো লাগছে। মানে খুব স্বপ্ন দেখতাম, মানে ভালো গীতিকারের, ভালো সুরকারের গান করব। মনে হচ্ছে সফল হতে চলেছে। বাহ, বেশ শুভকামনা। চলুন আমরা প্রথম গানটি শুনে নিই। চোখে চোখে কি যে কথা বলে যাও বুঝি না, মৃদু হাসি দিয়ে কেন মুখ তুমি ঢাকো জানি না। চোখে চোখে কি যে কথা বলে যাও বুঝি না, হাসি দিয়ে কেন মুখ তুমি ঢাকো জানি না। ভালোবাসা ভালোবাসি হয় যদি জানা জানি, তাতে বলো ক্ষতি কি? ভালোবাসা ভালোবাসি হয় যদি জানা জানি, তাতে বলো ক্ষতি কি? মনে যদি চায় হারাতে, তাকে বাধা দিও না। চোখে চোখে কি যে কথা বলে যাও বুঝি না, মৃদু হাসি দিয়ে কেন মুখ তুমি ঢাকো
তাতে আর দোষ কি? সাগরের বুকে যদি মিশে যায় কোনো নদী, তাতে আর দোষ কি? প্রেমী যদি চায় ছাড়াতে, মানা তুমি করো না। চোখে চোখে কি যে কথা বলে যাও বুঝি না। মৃদু হাসি দিয়ে কেন মুখ তুমি ঢাকো জানি না। চোখে চোখে কি যে কথা বলে যাও বুঝি না। দু হাসি দিয়ে কেন মুখ তুমি ঢাকো জানি না। ভীষণ ভালো লাগলো, এবং গানের সুর কথা নিয়ে তো কোনো কথাই হবে না, ভীষণ সুন্দর। স্যারকে যদি একটু জিজ্ঞেস করতে চাই যে এতদিন ধরে গান লিখছেন, অনেকগুলো গান আপনি লিখেছেন, এই গান লেখার মধ্যে এমন কোনো প্রাপ্তি কি আছে যেটি আসলে আপনি সবার কাছে জানাতে চান? আমার জীবনে আমি বরেণ্য সুরকার আমার শ্রদ্ধেয় গুরু শেখ সাদী খানের সুরে আমি 3-4টা গান করছি ওখানে ঢাকার শিল্পী দিয়ে। এটা আমার বড় প্রাপ্য। আর দ্বিতীয়ত আমার গান আপনি যদি বলেন, আমি বলতে পারি ঢাকায় আমি অনেক গান করেছি, যা আমার প্রিয় শিল্পী বাংলাদেশের, তাও বরেণ্য শিল্পী প্রয়াত শুভেন্দু নন্দী আমার 5টা গান সুর করেছে এবং উনি গেয়েছেনও 5টা গান। সেটা আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া। এই প্রাপ্তি নিয়ে আমি এখনো বেঁচে আছি। চমৎকার, চমৎকার। এই প্রাপ্তি কেবল আপনার জন্য তো বটেই, আমাদের মনে হয় পুরো চট্টগ্রামবাসীর জন্যই একটা পাওয়া যে আমাদের মাঝে এমন একজন গীতিকার আছেন যার গান এত প্রখ্যাত শিল্পীরা গেয়েছেন, যার গানে সুর দিয়েছেন। এ পর্যায়ে আজকের সম্মানিত সুরকারের কাছে একটু জানতে চাই, কোন গানটি শুনছি এবং কার কণ্ঠে শুনছি? এবারে আমরা শুনব রূপনাথ দাসের কণ্ঠে পরবর্তী গান। গানের কথাটা আমার খুব ভালো লেগেছে, আকাশের বুকে মিটি মিটি তারা জ্বলে। তো গীতিকার খুব মনে হচ্ছে ওই সময় খুবই রোমান্টিক ছিলেন, মনে হচ্ছে মুড খুব ভালো ছিল। গানটা খুবই মিষ্টি একটি গান, কথা আমার ভালো লেগেছে, প্রেমের গান। আমরা চিন্তা করলাম যেহেতু ঈদ আনন্দের একটা ব্যাপার, এখানে আজকে কোনো দুঃখের গান হবে না, সবই আনন্দের এবং একটু মজার গান। মানে আপনি যখন গানটা হাতে পেলেন তখন কি মনে হলো? তখন আমার গান কথাটা দেখে আমার খুব ভালো লাগলো। আমি ভাবলাম যাক, বাচ্চা ভাই এত সুন্দর কথা লিখেছেন, আমিও চেষ্টা করবো এটা একটা সুন্দর সুর দিতে। তো সেইভাবে চেষ্টা করেছি। এখন শিল্পী তার কণ্ঠে গানটি তুলেছেন, আমরা শুনবো। স্বাগত আজকের আয়োজনে, কেমন লাগছে? অনেক ভালো লাগছে। এই গানটি শুরুতে যখন আপনি পেলেন, সুরকার এবং গীতিকার আপনাকে যেভাবে বুঝিয়ে দিলেন, আপনার কি মনে হয় যে গানটি সেভাবেই আপনি ধারণ করতে পারবেন আজকে? আসলে আমি চেষ্টা করেছি, আমি ওনাদের ওনাদের যে উপদেশটা ছিল গানটা করার প্রতি, সেটা আমি যথাযথভাবে চেষ্টা করেছি তুলে নেন। ঠিক আছে, আমরা গানে চলে যাই, আপনার গান শুনে আসি। আকাশের বুকে
যোজনার ঝলমল আলো হৃদয়েতে মেখেছি, জেগে আছি বাতায়নে, যত দেখি তত ভালো লাগে। আকাশের বুকে মিটি মিটি তারা জ্বলে, আকাশের বুকে মিটি মিটি তারা জ্বলে। মিলন মধুর প্রকৃতির কাছে প্রেম শিখেছি, ভালো লাগা ভালোবাসা কাকে বলে জেনেছি। মিলন মধুর প্রকৃতির কাছে প্রেম শিখেছি, ভালো লাগা ভালোবাসা কাকে বলে জেনেছি। জীবনের সজীবতা খুঁজে পাই প্রেম অনুরাগে, আকাশের বুকে মিটি মিটি তারা জ্বলে, আকাশের বুকে মিটি মিটি তারা জ্বলে। সাদা মেঘে চাঁদ ভাসে, লুকোচুরি খেলে, মায়া ভরা আমি দেখিনি তো আগে। আকাশের বুকে মিটি মিটি তারা জ্বলে, আকাশের বুকে মিটি মিটি তারা জ্বলে, আকাশের বুকে মিটি মিটি তারা জ্বলে। অসংখ্য ধন্যবাদ, ভীষণ সুন্দর গিয়েছেন। আমি গানটি শুনতে শুনতে বারবার মনে হচ্ছিল গানের কথাগুলো একদম চোখের সামনে ভাসছে। তাই জিজ্ঞেস করতে চাই, গানটি কি আসলে আপনি ওই তারার নিচে বসে লিখেছিলেন? খুব জানতে ইচ্ছে করছে। আসলে আজকে গানগুলো সবগুলো রোমান্টিক গান, সেই জন্য আমি দুটি ভাগে ভাগ করেছি। একটা প্রকৃতির ভালোবাসাকে আমি এখানে নিয়ে আসছি, আর একটা হচ্ছে মনের মানুষকে আমি এখানে নিয়ে এসেছি। দুই ভাগে ভাগ করেছি। এই আবার বাস্তব জীবনের কথাগুলা, আমি বাস্তব লেখাটা এখান থেকে আমি গানটা সৃষ্টি করেছি আর কি। চমৎকার। প্রকৃতির কথা বলছিলেন স্যার, যে কথা লেখার সময় প্রকৃতি থেকে একটা অনুপ্রেরণা পান। স্যার, আপনাকে যদি জিজ্ঞেস করি যে সুর করার সময় অনুপ্রেরণা কোথা থেকে আসে? সুর আমরা সাধারণত কথার প্রেক্ষিতে, কথাটা কি বলছে, সেটা আকাশের কথা বা ভালোবাসার কথা, প্রকৃতির কথা, সেভাবে সুরটাকে আমরা, মানে আমার সুরকাররা মনে হয় ওভাবে আমরা চিন্তা করি যেটা একটা ভালোবাসার গান, একটা মিষ্টি একটা প্রেমের গান, সেটা যেন মানুষের শ্রুতি মধুর হয়, শুনতে ভালো লাগে, ওই ধরনের একটা সুর, একটা মেলোডি সম্পূর্ণ একটা সুর করার চেষ্টা করি। আচ্ছা, পরবর্তীতে আমরা শোনার পর নিজে অনেকবার শুনি, যেখানে যে ভালো লাগে না একটু চেঞ্জ করি, সেই প্রেক্ষিতে পরবর্তীতে গানটাকে ফাইনাল করি। আচ্ছা, আমরা পরের গানটি কার কাছে? ভাইয়ের কাছেই শুনছি নিশ্চয়ই। গানটির কথা এবং সুর নিয়ে যদি একটু বলতেন। যেহেতু ভালোবাসার গান, সে হয়তো প্রেমিকাকে বলছে, আমি একটা কথা জানতে চাই, কেন তুমি ছুটে আসো আমার কাছে? তো আমি তো বলতে পারি না তোমাকে যে ভালোবাসি। এই যে তার একটা ভালোবাসার একটা মিষ্টি কথা, আবেগ, সেটাকে আমি ধরে রাখার চেষ্টা করেছি সুরে সুরে। স্যারের লেখা গানটি আপনি সুরে সুরে এটাকে একটা রূপ দিয়েছেন, এবং সেই রূপ এখন প্রকাশ পাবে ভাইয়ার কাছে। ভাইয়ার কাছে একটু জিজ্ঞেস করতে চাই, প্রথমে যখন গানটি হাতে পেলেন কি মনে হলো? আমার খুব ভালো লাগলো, লেখাগুলো চমৎকার।
তারপরে সুরটা খুব বেশি মানানসই মনে হচ্ছে আমার কাছে, আর মেলোডিয়াস সুর যেগুলো আমরা সাধারণত পছন্দ করি, গাইতে ভালো লাগে। আশা করি বাকিটা শ্রোতারাই মানে বিচার করবে আর কি। ঠিক আছে, আমরা তাহলে গানে চলে যাই। একটা কথাই শুধু জানতে চাও, তোমার কাছে কেন ছুটে আসি। একটা কথাই শুধু জানতে চাও, তোমার কাছে কেন ছুটে আসি। বলতে পারি না নিজের মুখে, তোমাকে যে বড় ভালোবাসি। একটা কথাই শুধু জানতে চাও। একদিনও থাকতে পারি না, তোমাকে ছাড়া ভালো লাগে না। কেন যে জানি না শান্তি লাগে, থাকলে তুমি পাশাপাশি। একদিনও থাকতে পারি না, তোমাকে ছাড়া ভালো লাগে না। কেন যে জানি না শান্তি লাগে, থাকলে তুমি পাশাপাশি। একটা কথাই শুধু জানতে চাও, তোমার কাছে কেন ছুটে আসি। বলতে পারি না নিজের মুখে, তোমাকে যে বড় ভালোবাসি। একটা কথাই শুধু জানতে চাও। বুঝেও কেন তুমি বোঝো না, সাগর ছাড়া নদী বাঁচে না। একবার শুধু বলো না ওগো, তুমি হবে মোর প্রেয়সী। বুঝেও কেন তুমি বোঝো না, সাগর ছাড়া নদী বাঁচে না। একবার শুধু বলো না ওগো, তুমি হবে মোর প্রেয়সী। একটা কথাই শুধু জানতে চাও, তোমার কাছে কেন ছুটে আসি। বলতে পারি না নিজের মুখে, তোমাকে যে বড় ভালোবাসি। একটা কথাই শুধু জানতে চাও, তোমার কাছে কেন ছুটে আসি। বলতে পারি না নিজের মুখে, তোমাকে যে বড় ভালোবাসি। একটা কথাই শুধু জানতে চাই। অসংখ্য ধন্যবাদ চমৎকার গানটির জন্য। এই পর্যায়ে আবারও গান শুনবো। এই গান সম্পর্কে স্যার আপনার কাছে জানতে চাই যে আপুর কাছ থেকে কোন গানটি শুনছি। এবারও রূপনাথ যে গানটি গাইবে সেটাও আকাশকে নিয়ে। আমার মনে হয় আমার গীতিকার ভীষণ ভালোবাসেন আকাশকে, প্রকৃতি প্রেমী। প্রকৃতি প্রেমী। উনি আসলে অনেক উচ্চমানের একজন গীতিকার, অনেক বিখ্যাত শিল্পীরা ওনার গান করেছে। আমি আজকে ওনার সুর করতে পেরেছি, এটা আমার খুব ভালো লাগছে। আমিও খুব গৌরব বোধ করছি যে বাচ্চু ভাই আমাদের চট্টগ্রামের একটা বিশিষ্ট গীতিকার, এবং ওনাকে নিয়ে আমরা গর্ব করি। ওনার অনেক গান আমি সুর করেছি, তো এই গানটিও সেই প্রেমের একটি মিষ্টি গান। আকাশমণির পারে রৌদ্র মাখামাখি, হয়তো ওই ঝিলিক দিকে রৌদ্রের সঙ্গে আকাশের যে একটা ঝলকানি, সেটা নিয়ে হয়তো আমার গীতিকার সাহেব লিখেছেন সেই ভালোবাসার কথা। স্যারের কি মত? স্যার যেটা আমি বলতে বলেছেন। চাই যে আবার আজকের এই মেলবন্ধনটা, আজকে ওরা সুরের যে গানগুলা এখানে গাওয়া হয়েছে সবগুলি রোমান্টিক, খুবই ভালো সুর করেছেন। আবার আমি বিখ্যাত একজন সুরকার সাইফুদ্দিন মাহমুদ খান, আমি নিজেকে ধন্য মনে করছি। আমি
দোয়া করি আর আরো 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 যেন সে ভালো সুর করে আবার চিরজীবন যাতে বেঁচে থাকে। অবশ্যই আমরা সকলেই সেই দোয়াই করছি, সেই শুভকামনায় রাখছি, কারণ আপনারা বেঁচে থাকলে আমাদের এই সঙ্গীত জগৎ বেঁচে থাকবে, আমাদের এই সুরের দুনিয়া বেঁচে থাকবে। আমরা শেষ গানটিতে যেতে আমি চাই। একটি কথা বলতে চাই, আজকে আমার সুর আমার দুজন শিল্পী ভীষণ ভালো গেয়েছে। পরবর্তী গানটা আমরাও শুনবো, তখন বুঝতে পারবো যে গান তিনটে হয়েছে খুবই ভালো গেয়েছে ওরা, তাদের জন্য আমার অনেক শুভকামনা। আচ্ছা, এখন গানটি শুনতে চাই আপুর কাছ থেকে। একটু যদি গানটি সম্পর্কে আপনি বলতেন যে আপনার কেমন লাগছে, গানটি হাতে পেয়ে আপনার কি অনুভূতি হয়েছে? গানটি হাতে পাওয়ার পর মানে আমার এত গানের কথা এবং সুর এত ভালো লেগেছে, তখন আমি চিন্তা করলাম যে না, এই গানটি আমাকে ভালোভাবেই তুলতে হবে। বাহ, ঠিক আছে, আমরা গানটি শুনি। আকাশ মনের পাড়ে রৌদ্র মাখামাখি, শুভ্র মেঘের ফাঁকে সূর্য
আপু অসংখ্য ধন্যবাদ চমৎকার গানটির জন্যে। আজকের আয়োজনটি শেষ করতে হচ্ছে। আজকে আপনারা যারা এখানে আছেন আমাদের এই অনুষ্ঠানকে, আমাদের এই আয়োজনকে এতটা আলোকোজ্জ্বল করেছেন, সমৃদ্ধ করেছেন, সকলের প্রতি জানাই ধন্যবাদ এবং কৃতজ্ঞতা যে ঈদের এই সময়টাতে আপনারা সময় বের করে আমাদের মাঝে এসে পৌঁছেছেন। দর্শক, চমৎকার কিছু গান আজ আমরা শুনলাম। শুধু কি গান, গানের পেছনের নানা গল্প আজ জানলাম। নিশ্চয়ই ভালো লেগেছে আজকের আয়োজন। আজ এখানে বিদায় নিচ্ছি। ঈদের আনন্দ কাটুক ত্যাগের মহিমায়, এই শুভকামনা জানিয়ে আজ তবে বিদায়। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামের সাথেই থাকুন। ঈদ মোবারক।